নমস্কার বন্ধুরা, বাংলা ও বাংলার প্রকৃতি চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এ পর্যন্ত ইংরেজি হাতের লেখা কিভাবে ভালো করতে হবে, কিভাবে সুন্দর করা যায় এ নিয়ে আলোচনা করেছি। আমাদের এই পর্বে এখন আলোচনা করব কার্সিভ রাইটিং, অর্থাৎ যেটা আমরা হাতের লেখার জন্য যে অক্ষরগুলো তৈরি হয়েছে, ডিজাইন করা হয়েছে, সেই কার্সিভ রাইটিংয়ের স্মল লেটারগুলো কীভাবে লিখতে হয়, কীভাবে সেটাকে ভালো করা যেতে পারে। তা প্রসঙ্গত আপনাদের একটা জিনিস বলি, ক্যাপিটাল লেটার আপনারা দেখেছেন, আমি বলেছিলাম যে আমব্রেলা স্টিক, সেটার সাহায্যে কী করে ভালো ভালো অক্ষর লেখা যায়, সুন্দর করে লেখা যায়। আর এবারে এরকম কিছু ব্যাপার নেই, কিন্তু এরকম আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে OLIMUR, OLIMUR এই 6টা অক্ষর কিন্তু প্রয়োগ করে আমরা আসলে এই স্মল লেটারগুলো সবকটাই ভালো করে লিখতে পারি। তার মধ্যে কয়েকটা সতর্কতা শুধু অবলম্বন করার ব্যাপার আছে। এইটুকু আপনি যতক্ষণ সতর্কতা অবলম্বন করবেন ততক্ষণ আপনার হাতের লেখা ভালো হতে বাধ্য। আসছি, আমি এইখানটা প্রথমে লিখলাম OLM, এখানে আছে I, U, আর হচ্ছে R। তো এখানে যে এলটা লেখা হয়েছে এটা কিন্তু একটু নিয়ম বিরুদ্ধ করা হয়েছে, সেটা আমি পরে সংশোধন করে নেব। এদের সাহায্যে আমরা কীভাবে লিখব, দেখুন প্রথমে ও লিখেছি, অর্থাৎ আমরা যে এ লিখতে যাচ্ছি এ লেখার মধ্যে কিন্তু এই ওটা আমাদের আছে। ও লেখার নিয়মটা এর আগে আমরা স্মল লেটার ক্যাপিটাল যাই বলেছি, যে নিয়মটা অনুসরণ করছি সেই নিয়মটা এখানে অনুসরণ করা হবে। যে এরকম এই যে এটা যেহেতু আমাদের যে চার দাগের মাঝখানের বর্ণ ছোট হবে, এই লেটারগুলো লেখার মধ্যেও দেখবেন কিছু লেটার আছে শুধু এই মাঝখানের, কিছু লেটার আছে ওপরের 3 লাইন, কিছু লেটার আছে 4 লাইন, কিছু ওপরের না নিচের 3 লাইনের মধ্যে লিখতে হয়। যাই হোক, সেটা লেটারের চেহারা দেখলে পরে আপনারা সহজেই অনুমান করতে পারেন যে আমি আসলে কী সাইজের লিখছি। আমি যেটা বলতে চাইছি যে এই যে ও লিখবো, মানে এ লিখতে গেলে পরে আমাকে একটা ও লিখতে হবে। কীভাবে ও লিখতে হবে না, এই যে এই দাগের একটুখানি নিচ থেকে আমাদের আরম্ভ করতে হয়, আর এই দেখুন এইখান থেকে আমাকে এটা এসে আমরা এ লিখে ফেললাম। এবার এইখানটাতে 2-1টা বিষয় একটু জানিয়ে রাখার ব্যাপার আছে। দেখুন, এই যে আমি এ লিখলাম, এই যে আমি এইটুকু একটা সরল লেখার মতন দিয়েছি, এইটাকে যদি আমি এইরকম করে বড় করে দিতাম তাহলে আমার কী হতো, ডি। একই রকম দেখুন, এই জিনিসটাই আমি লিখলাম, নামিয়ে দিলাম জি। আবার এই জিনিসটাই দেখুন, আমি জি লিখছি, একদম এই পর্যন্ত জি লিখে ফেলেছি, ঘুরিয়ে দিলাম কিউ। আর তাহলে এ ডি জি কিউ, আর কিছু হয়? এবার হবে কীভাবে হবে, এদের দিক বদল হয়ে যাবে। এই যে ওর কথা বলছি, এর দিক বদল হয়ে যাবে। দেখুন, অনেকে এইভাবেও বি লেখেন, দিক বদল হয়ে গেছে। হ্যাঁ, এরকম বি অবশ্যই লেখা যায়, ভালোই লেখা যায়, কিন্তু আমাদের যে কার্সিভ রাইটিংয়ের যে বি, সেই বিটার কিন্তু এই জিনিসটা খুব পরিষ্কারভাবে গোল করা নয়। কি হয় সেটা হচ্ছে এইরকম করা হবে, এইরকম করা হবে, এই বি। তাহলে এ হলো, বি হলো, সি এর বেলাতে এই জিনিসটাই হবে। আমি ফাঁকা জায়গাতে লিখছি, এইখান থেকে আরম্ভ করেছিলাম, শুধু এইটাতে আমি এই ফুটকিটা দিয়ে শুরু করব, আর এটা ঠেকাবো না, তার মানে এই। এবার এইখানটাতে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখন কার্সিভ রাইটিংয়ের কোনো বই টই খুলবেন, দেখবেন শুধু এই লেটারগুলোর পেছনে দেখবেন অনেক লেটারের পেছনে এরকম একটা দাগ দেওয়া থাকে। অনেক স্কুলে শেখানো হয় এই দাগটা দিতেই হবে,
দিতে হবে, সেটা আমি দোষের কিছু বলছি না, কিন্তু এই দাগটা কেন দেওয়া হয় এই বিষয়টা কিন্তু অনেকের কাছে পরিষ্কার নয়, ফলে অপ্রয়োজনেও এই দাগটা দিতেই হয়, স্কুলের নিয়ম অনুসারে দিতে হয়। ছাত্রছাত্রীরা জানেই না ওটার গুরুত্ব কোথায়। এটা আর কিছুই না, এগুলো একটা শব্দ লিখতে গেলে পরে যে পরপর একটানে লিখে যেতে হয়, সি লিখতে গেলে পরে ধরুন এসি লেখা হবে, তাহলে এই যে এ লেখা হলো, এই এ থেকে সিতে পৌঁছানোর যে এই দাগটা হচ্ছে এই দাগটা এবং এই হচ্ছে ঘুরিয়ে এসে তখন কিন্তু সি এই পর্যন্ত এসে নামিয়ে দিয়ে তারপর আবার সিকে কিন্তু ঘুরিয়ে দিতে হবে, নাহলে আপনি এক টানে লিখে যেতে পারবেন না। এই কৌশলটা নিয়ে আমরা এরপরের ভিডিওতে যাব, আমি শুধু এখানটা প্রাসঙ্গিকভাবে একটু দেখে রাখলাম যে কেন এই দাগটা দেওয়া হয়। যাই হোক, এ বি সি ডি হয়ে গেছে, ই দরকার। ই এর বেলাতে আর কোনো ব্যাপার নেই। দেখুন, মজাটা হচ্ছে যে অনেকেই কিন্তু এই সি আর ই এর মধ্যে পার্থক্য করতে পারে না। হ্যাঁ, তারা কি করে, তারা একই রকম সিও যেমন করে দেয়, অর্থাৎ এরকম করে সি লিখলো, এরকম করে ই লিখলো, সবই তাদের কাছে সমান হয়ে যায়, বুঝতেই পারে না যে পার্থক্যটা কোথায়। পার্থক্যটা হচ্ছে এইখানটাতে, এই দাগটাতে এটা এসে স্পর্শ করবে ই এর বেলাতে, সি এর বেলাতে হবে না। সি এর বেলাতে এইখানটাতে গোল্লা দিয়ে শুরু করতে হবে। এইখানটা যে ফারাকটা, এই ফারাকের ব্যাপারে গুরুত্ব দেয় না বলে অনেকে কিন্তু এই বিভ্রান্তিতে পড়ে যায়, বুঝতে পারে না। তা যাই হোক, সি কীভাবে করব দেখিয়েছি, ডি হয়ে গেছে, ই হয়ে গেল। ই হয়ে যাবে মানে এখানটা আরেকবার দেখাই, এই দেখুন এই ই, অর্থাৎ এই দুই দাগের মাঝখান থেকে এটা শুরু করব, তারপরে তুলে ওর মাপে এখানে শুধু জুড়ব না, ব্যাস ই হয়ে গেল। এফের বেলাতে একটু বলি, এফের কিন্তু একাধিক চেহারা আছে, তবে আমি মনে করি যে এই 4 দাগ ভরে এফ লেখাটাই ঠিক আছে। এমনিতেও শেখানো হবে, কিন্তু অনেকেই এফ এইভাবে লেখা শেখানো, এইভাবে, ব্যাস। আমি এটা মনে করি যে সৌন্দর্যের পক্ষে কিছুটা হানিকর। খেয়াল করে দেখুন, এই এলটা লেখাটা, এবার আমি আসছি এল কিভাবে লিখব। এলের বেলাতে এলের ব্যাপারটা আসছে কারণ এফের বেলাতে এটার প্রয়োগ আছে। এই দেখুন, এই যে একটু বাঁকিয়ে তুললাম, তুললে এইখান থেকে আমি সোজা নামাবো, এই দাগটা কিন্তু একদম সোজা, তারপরে এই তুলব। বন্ধুরা, এই তোলাটা এখানটা ঘুরিয়ে দিলে পরে এটা বি হয়ে যাবে, আর এইটুকু তুললে পরে হবে এল, আর এইখানটা কেটে দিলে পরে হবে টি। এই ক্রসিংটা সবসময় মাথায় রাখবেন, এই যে দাগ, এই দাগের উপরে যেন পড়ে, দাগের উপরে যাক ক্ষতি নেই, দাগের নিচে যেন নামাবেন না, কারণ তখন কিন্তু যত নামাতে থাকবেন তত কিন্তু এল খারাপ হবে। এল সংক্রান্ত যে কয়টা লেটার আছে সব কটাই কিন্তু একই কারণে খারাপ হবে। সুতরাং এবার এফটা কীভাবে শুরু করবো দেখুন, এফের প্যাঁচটা অনেকে বুঝতে পারে না, সুতরাং এল এর ব্যাপারটা যেখানটা বলেছিলাম, এই যে আমরা তুলে দিলাম এইখান থেকে, এই ঘুরিয়ে দিয়ে সোজা নামাবো, কাজ করেই নামাবো, মাঝখানে ক্রসিং হয়েছে, এইখানটায় ফুলিয়ে দিলাম, এটার চাইতে তুলে দিলাম, এখানটা প্যাচ দিলে বি হয়ে যেত, আমরা কি করছি এই ক্রসিংয়ে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে মাথায় বাঁধা ফিতের মতন চেহারা করে দিলাম, এফ হয়ে গেছে। জি এর বেলাতে কীভাবে শুরু করব, এই যে এইটা দিয়ে শুরু হচ্ছে, এই জি। আর এইচ এর বেলাতে কী হবে, এইচ এর বেলাতে এল লেখার নিয়মটাই অনুসরণ করব, উপরের 3 দাগে হবে, এইটা সোজা নামালাম, এই দাগ বরাবর উঠে এখান থেকে এইচ। আই নিয়ে কোনো সংকট কারোর হওয়ার কথা নয়, এই রকম আই। আর যে নিয়েও খুব বেশি কিছু হওয়ার কথা না, এইটা কে এল এম, এল নিয়ে অনেকক্ষণ বলা হয়েছে, লেখা হয়েছে, সুতরাং এল নিয়ে কিছু বলছি না। আমরা আসবো কেতে। কে দেখুন দুভাবে লেখা হয়, দুটোই লিখছি, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা ব্যবহার করবেন। তবে কলম না তুলে যদি লিখতে হয় তাহলে যে কেটা হবে আমি সেটা আগে লিখছি। কলম না তুলে যেটা লিখতে হবে, প্রথমে একটা এল লিখলাম, এল এইখানে এই বরাবর, মানে এলটা আমি এখান থেকে ছেড়ে দিতাম, ঘুরে দিতাম, তা না করে এই বরাবর আমি উঠে উপরের দিকে
এইভাবে ঘুরিয়ে দিলাম, এইটা হচ্ছে কে। আমি ছোটোবেলায় ভাবতাম এটা বোধহয় আর, কারণ আর এর সঙ্গে বেশ মিল আছে। আসলে এইটুকু বাদ দিয়ে ধরতে হবে হিসাবে। তো এগুলো ডিজাইনের জন্য হয়েছে, এটা কিন্তু আসলেই কে, এটা কিন্তু আর নয়। এবার কে এর পরে আপনি যদি এই মনে করেন যে না এইরকম আর মার্কা কে লিখবো না, তাহলে আপনি একইভাবে লিখতে পারেন, এইরকম তুলে দেবেন, এটা এভাবে তুলে দিয়ে আপনাকে ছেড়ে দিতে হবে, এখান থেকে শুরু করতে হবে কে। কলম কিন্তু একাধিকবার উঠবে। এম এখানে লিখেছি, নিয়মটা কি, মাঝখানের 2 দাগের মধ্যে লিখব, একটু নিচ থেকে আরম্ভ করে উপরে ঠেকিয়ে দেব, এটা সরল রেখা, এই সরল রেখা বরাবর এসে এটা যে লেভেলে, এই লেভেলে উঠতে উঠতে আমার ফাঁকা হয়ে যাবে, এই ফাঁকটা তৈরি করতে হবে। এটা সরল রেখা, এই বরাবর আবার তুলব, আবার দিয়ে এই 3টে দাগ সমান্তরাল রাখলে পরেই আপনার এম ভালো হতে বাধ্য। এবার আর এটা যদি আমি না লিখতাম এন, ও নিয়ে নিশ্চয়ই আপনাদের কারও কোনো বক্তব্য নেই। পি দেখুন, পি কিন্তু পি এর যে সাইজ সেটা নিয়ে কিন্তু একাধিক প্রকরণ চালু আছে। কেউ পি লিখছেন এই রকম করে এইটুকু দিয়ে এইটুকু, কেউ পি লিখছেন এইরকম করে এই পুরোটা, অনেকে এইটুকুও দিচ্ছেন না, আবার অনেকে এটাকে ঘুরিয়ে এইরকম করে পি লিখছেন। যেভাবে লিখুন, খুব খারাপ হওয়ার কথা না, কিন্তু আপনার লেখার গতি যদি ঠিকঠাক বজায় রাখেন তাহলে এইটা হচ্ছে আদর্শ। আমি পরামর্শ দেবো যে আপনি এই পিটাও অনুসরণ করবেন। MNOP কিউ, কিউ আগেই দেখেছি, এটা লিখে কীরকম করে টেনে দিতে হয়। আর এর বেলাতে একটু সতর্কতা অবলম্বন করুন, একটুখানি সতর্কতা অবলম্বন করুন, না হলে আর কে নিয়ে কিন্তু অন্য কারবার হয়ে যেতে পারে। এই দেখুন, এই রকম করে সোজা আর তুলবেন, মাঝখানের 2 দাগের মধ্যে এইখানটায় ছোট করে প্যাঁচটা দেবেন, খুব ছোট করে, এইখানে তুলছেন, এটা ছোট করে প্যাঁচটা দিয়ে এটা সোজা সমান্তরাল, এই দাগের সমান্তরালে যাবে, কিন্তু দাগ থেকে একটু নিচু দিয়ে গিয়ে তারপরে ঘুরিয়ে এইটা সমান্তরাল, এই দাগের সমান্তরালে নিয়ে আসুন। এই লেভেলে আসার আগেই ঘুরিয়ে ফেলুন। আর এসটা হচ্ছে ঠিক এই জিনিসটা, শুধু এইভাবে ডান দিকে উপরের দাগের সমান্তরালে যাবে না, এস হচ্ছে এইখান থেকে এইভাবে আসবে। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি, এই দেখুন এই তুললাম, ব্যাস, এটা খুব ছোট করে প্যাঁচটা হবে, এইখানটায় আমি এইভাবে দিই এস। টি, এল মানেই হচ্ছে টি আমার হয়ে গেছে, এর আগে দেখানো হয়েছে, নতুন করে করছি না। ইউ কোনো ব্যাপার নেই, এই এলো এই দাগটা সমান্তরাল হবে, এইটুকু মাথায় রাখবেন। ভি একদম সোজা ব্যাপার, এইটাকে প্রায় সোজাই টানবেন, কিন্তু এইটাকে এরকম ঘুরিয়ে দেবেন, এই প্যাচটা দিয়ে দেবেন, কারণ এই প্যাচটা দেওয়ার কারণ হচ্ছে আপনি পরের লেটারে যাবেন যদি ভি থেকে, তাহলে ওইখানে ওই প্যাচটা লাগবে। আর ডব্লিউ এর বেলাতে দেখুন, ডব্লিউ আর ভি এর সঙ্গে যে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, যদিও ডব্লিউ কথাটা আসলে হচ্ছে ডবল ইউ, আগেকার ইউ এর যে চেহারা ছিল দুখানা জুড়ে দিয়ে এইটা লেখা হতো, সেই জন্য এটার নাম ছিল ডবল ইউ, কিন্তু পরবর্তীকালে অক্ষরের পরিবর্তন, মানে ডিজাইনগত পরিবর্তন হয়ে গেল লেটারের, সেই ডিজাইনের পরিবর্তনে দেখা গেলো যে আসলে এটাকে আমরা এখন ডবল ভি বলে পরে ঠিক হয় আর কি। তো যাই হোক, নামটা তো আর বদলানো যায়নি, তাহলে ভি এর ব্যাপারটাই আপনি এইরকম করে লিখছেন, এখান থেকে ঘুরিয়ে দিয়ে আপনি এইরকম করে দিলে পরে আপনার ডব্লিউ হয়ে যাবে। এক্স ক্যাপিটাল লেটারে যেটা করেছিলাম সেটাই ছোট করে লিখুন, তাহলেই আপনার এক্স। ওয়াই ক্যাপিটাল লেটারে যেটা লিখেছেন সেটা মাঝখানের 3 দাগের মধ্যে যদি কমপ্লিট করেন, অর্থাৎ এইখানটায় আপনার ওয়াই হবে, এইভাবে হবে এই। আর জেড একদম ক্যাপিটাল লেটারে জেড লিখেছেন, উপরের দাগটা বাদ দিয়ে সেই সাইজটাই করলে পরেই, অর্থাৎ নিচের 3 দাগের মধ্যে যদি জেড লেখেন তাহলে একই নিয়ম। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা যদি নিয়মগুলো অনুসরণ করেন আমার শ্রম সার্থক। ধন্যবাদ।